বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হয়েছি। সব বিষয়ে বাছাই করা সেরা প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে, তাই তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। চলো আর দেরি না করে দেখে নিই আজকে কী প্রশ্ন রয়েছে। আজকের প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা, মাদার টেরেসা কবে ভারতরত্ন পান? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1975, 1976, 1980, 1995। কোন অপশনটি এখানে সঠিক হবে? তোমাদের 3-4 সেকেন্ড সময় দেওয়া হবে, এর মধ্যে নিজেরাই একটু চেষ্টা করে নেবে এবং কমেন্ট করে জানাবে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে তোমরা একটু নিজেরাই চিন্তা করে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 1980 খ্রিস্টাব্দে। মাদার টেরেসা 1980 খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এবং এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, মাদার টেরেসা 1979 খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। 1979 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন এবং 1980 খ্রিস্টাব্দে ভারতরত্ন উপাধি পান। তাহলে অবশ্যই কিন্তু এই দুটি সাল তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্নটি হলো, কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়? কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়? মঙ্গল, বুধ, শনি, প্লুটো। এখানে বন্ধুরা অপশন ডি প্লুটো হবে সঠিক উত্তর। প্লুটোকে বামন গ্রহ বলা হয়। এবারে একটি ইংরেজি প্রশ্ন দেখো, রাইট দি অপোজিট ওয়ার্ড অফ কোজি। কোজি শব্দটির বিপরীত শব্দ লিখতে বলেছে। কমফোর্টেবল, রিল্যাক্সড, আনকমফোর্টেবল, আনট্রাবলড। এখানে 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি আনকমফোর্টেবল হবে সঠিক উত্তর। কোজি শব্দটির বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড হলো আনকমফোর্টেবল। তো এখন বন্ধুরা আমাদের কোজি শব্দটির বাংলা অর্থ অবশ্যই জানা দরকার। কোজি শব্দটির বাংলা অর্থ হলো আরামদায়ক। এবারে দেখো বন্ধুরা, কমফোর্টেবল শব্দটির অর্থ হলো আরামদায়ক, রিল্যাক্সড শব্দটির অর্থ হলো স্বচ্ছন্দ, আনকমফোর্টেবল শব্দটির অর্থ হলো আরামদায়ক অর্থাৎ কমফোর্টেবলের বিপরীত শব্দ, এবং আনট্রাবলড এই শব্দটির অর্থ হলো সমস্যা মুক্ত বা সমস্যাহীন। তাহলে এখানে দেখো কমফোর্টেবল, রিল্যাক্সড এবং আনট্রাবলড এই তিনটি শব্দ বন্ধুরা কোজি শব্দটির সমার্থক শব্দ বা সিনোনিম ওয়ার্ডস। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারে একটি অঙ্কের প্রশ্ন রয়েছে, দেখো বন্ধুরা 121-এর বর্গমূল কত? 12, 10, 11, 14। তাহলে এখানে আমরা কিন্তু খুব ছোট একটি সংখ্যা রেখেছি। 121-এর বর্গমূল কত? নিশ্চয়ই তোমরা জানো। তাহলে বন্ধুরা বর্গমূল সংখ্যা কাকে বলে? আমরা বর্গ সংখ্যা জেনেছি, তাহলে 121 এটি হলো একটি বর্গ সংখ্যা। ধরো আমরা 9 একটি সংখ্যা ধরি, এই 9 সংখ্যাটি হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। এই যে 9 পূর্ণবর্গ সংখ্যা, এটি কোন মূল সংখ্যা থেকে এসেছে? এটি বন্ধুরা 3 × 9 অর্থাৎ দুটি 3-এর গুণফল এই 9, তাই 9 একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এই 9 সংখ্যাটি এসেছে 3 থেকে, তাই এই 3 হলো বর্গমূল সংখ্যা। তো এখানে 121-এর বর্গমূল সংখ্যা কত হবে? দেখো বন্ধুরা এখানে অপশন সি 11 হবে সঠিক উত্তর। আমরা যদি দুটি 11-র গুণ করি তার গুণফল হবে 121। 11 × 11 = 121, তাই এখানে অপশন সি হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো, ইংরেজির একটি প্রশ্ন, হি ওয়াক্স স্লোলি। হুইচ পার্টস অফ স্পিচ ইজ দি ওয়ার্ড স্লোলি? এখানে স্লোলি যে শব্দটি রয়েছে কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। তো এখানে নাউন, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, কোন প্রিপজিশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি অ্যাডভার্ব হবে সঠিক উত্তর। স্লোলি শব্দটি হলো একটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা কাকে বলবো? যে ওয়ার্ড বা শব্দ কোনো ভার্ব বা ক্রিয়াকে মডিফাই করে তাকে আমরা বলবো অ্যাডভার্ব। তো এখানে দেখো যে হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এখানে ওয়াক্স হলো ভার্ব বা ক্রিয়াপদ, অর্থাৎ সে হাঁটে। কীভাবে হাঁটে? সে হাঁটে স্লোলি, ধীরে ধীরে। এই যে স্লোলি শব্দটি, এই শব্দটি এই ওয়াক্স শব্দটিকে মডিফাই করছে, অর্থাৎ সে কীভাবে হাঁটছে? সে ধীরে ধীরে হাঁটছে। যেহেতু এই স্লোলি শব্দটি ওয়াক্স ভার্বটিকে মডিফাই করছে, তাই এই স্লোলি শব্দটি হলো একটি অ্যাডভার্ব। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি হলো, পঞ্চতন্ত্র কার রচনা?
কালিদাস, বিষ্ণু শর্মা, কলহন, হর্ষবর্ধন। নিজেরাই একটু চেষ্টা করে নাও। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা কর্তৃক লিখিত। পরের প্রশ্নটি দেখো। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, অনিলা দেবী ছদ্মনামে পরিচিত কে? রবীন্দ্রনাথ ঠাকুর, আশাপূর্ণা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মহাশ্বেতা দেবী। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এবার দেখো, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? নিচের কোনটি মৌলিক অধিকার নয়? সাম্যের অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়। এই সম্পত্তির অধিকার মূল সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে এটি আইনি অধিকারে পরিণত করা হয়। তো বন্ধুরা, বর্তমানে ভারতে সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। প্রথম দিকে 7টি ছিল, এখন বর্তমানে মৌলিক অধিকার হলো 7টি, এবং এই মৌলিক অধিকারগুলি তোমরা দেখে নাও। তাহলে দেখো বন্ধুরা, বর্তমান ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার যে স্বীকৃত রয়েছে সেগুলি হলো সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার। পরের প্রশ্নটি দেখো। এবার একটি অঙ্কের প্রশ্ন দেখো, 13 এর গুণিতক কোনটি? 48, 39, 51, 68। তোমরা নিজেরাই একটু চেষ্টা করে নাও। খুবই সহজ একটি অঙ্ক। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 39। 13-র গুণিতক হলো 39। তো বন্ধুরা, গুণিতক কাকে বলে? এখানে দেখো 13-র গুণিতক বলেছে, তো 13-র ঘরের নামতা পড়ে আমরা যে সংখ্যাগুলি পাবো সেগুলি হলো 13-র গুণিতক। তো এখানে দেখো 13-র ঘরের নামতা পড়ে আমরা 39 পাই। 3, 13, 39। বাকি যে সংখ্যাগুলো রয়েছে 48, 51, 68, এই সংখ্যাগুলো কিন্তু আমরা 13-র ঘরের নামতা পড়ে পাই না, তাই এগুলি 13-র গুণিতক নয়। অপশন বি, 39 হবে 13-র গুণিতক সংখ্যা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, গুণিতক সংখ্যা যদি বের করতে বলে অবশ্যই তোমরা পারবে। পরের প্রশ্নটি দেখো। ইংরেজির একটি প্রশ্ন দেখো, সুজাতা ইজ এ টল গার্ল, হুইচ পার্টস অফ স্পিচ ইজ দি ওয়ার্ড টল? এখানে টল শব্দটি কোন প্রকার পার্টস অফ স্পিচ? সুজাতা ইজ এ টল গার্ল, সুজাতা একটি লম্বা মেয়ে। এখানে কনজাংশন, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, কোন প্রিপজিশনটি এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ। এই টল শব্দটি হলো একটি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ আমরা কাকে বলবো? দেখো বন্ধুরা, এখানে সুজাতা ইজ এ টল গার্ল, সুজাতা একটি লম্বা মেয়ে। সুজাতা কেমন মেয়ে? সুজাতা লম্বা মেয়ে। তো এখানে একটি বৈশিষ্ট্য প্রকাশ পেল এই অ্যাডজেক্টিভ অর্থাৎ টল শব্দটি দ্বারা। তো অ্যাডজেক্টিভ আমরা কাকে বলবো? যে শব্দ দ্বারা বন্ধুরা নাউন বা প্রোনাউনের কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়, অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের কোনো বৈশিষ্ট্য যে শব্দ দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এখানে দেখো, সুজাতা ইজ এ টল গার্ল, সুজাতা একটি লম্বা মেয়ে। এই টল শব্দটি দ্বারা সুজাতার একটি বৈশিষ্ট্য প্রকাশ পেল যে সুজাতা একটি লম্বা মেয়ে, তাই এই টল শব্দটি হলো একটি অ্যাডজেক্টিভ। তাই এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। আরও একটি ইংরেজির প্রশ্ন দেখো, দেয়ার ইজ ড্যাশ পন্ড ইন ফ্রন্ট অফ দি হাউস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা এ আর্টিকেলটি বসবে। দেয়ার ইজ এ পন্ড ইন ফ্রন্ট অফ দি হাউস, অর্থাৎ বাড়িটির সামনে একটি পুকুর রয়েছে। তো এখানে এ আর্টিকেলটি আমরা বসাবো। কেন বসাবো? দেখো, এ পন্ড অর্থাৎ একটি পুকুর। তো পন্ড শব্দটি বন্ধুরা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, পি দিয়ে শুরু হয়েছে, তাই এখানে এ আর্টিকেলটি বসাবো। যখন কোনো নাউন কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে আমরা এ আর্টিকেলটি বসাই। তো এখানে এ আর্টিকেলটি বসবে। পরের প্রশ্নটি দেখো। দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট বিহাইন্ড দি বুশ, এখানে কোন আর্টিকেলটি বসবে?
এখানে বন্ধুরা অপশন বি অ্যান আর্টিকেলটি বুঝবে। দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট বিহাইন্ড দি বুশ। ঝোপটির পিছনে একটি হাতি রয়েছে। তো এখানে দেখো এই যে এলিফ্যান্ট শব্দটি এটি কী দিয়ে শুরু হয়েছে? ই দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ভাওয়েল দিয়ে যখন কোনো নাউন শুরু হবে তার আগে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো। এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল দিয়ে যখন কোনো নাউন শুরু হবে তার আগে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো। তাই এখানে আমরা এলিফ্যান্টের আগে অ্যান আর্টিকেলটি বসাবো। দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট বিহাইন্ড দি বুশ। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এবারে কি বলেছে দেখো, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। এখানে কোন আর্টিকেলটি বুঝবে? তোমরা নিজেরাই একটু চেষ্টা করো। এখানে বন্ধুরা আমরা এ আর্টিকেলটি বসাবো। হি ইজ এ ইউরোপিয়ান। এখানে দেখো বন্ধুরা ইউরোপিয়ান ই দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা এখানে অ্যান বসাতে পারবো না। কারণ কি, এখানে দেখো ই এর উচ্চারণ শুরুতেই হয়েছে ইউ। যখন কোনো শব্দ ই বা ইউ দিয়ে শুরু হবে এবং তার উচ্চারণ ইউই থাকবে, তখন আমরা এ আর্টিকেল বসাবো। এখানে বন্ধুরা শব্দটি ই দিয়ে শুরু হলেও এখানে কিন্তু শুরুতেই উচ্চারণ হয়েছে ইউ, তাই এখানে আমরা এ আর্টিকেলটি বসাবো। এরকম আরও কিছু শব্দ দেখো বন্ধুরা যেগুলোর উচ্চারণ ইউ দিয়ে শুরু হয়। দেখো বন্ধুরা ইউনিট, ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, এগুলোর উচ্চারণ ইউ হয়, তাই এগুলির আগে আমরা এ আর্টিকেল বসাবো। এখানে দেখো হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি। এখানে কোন আর্টিকেলটি বসাবো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা এ আর্টিকেলটি বসাবো, কারণ এখানে ইউনিভার্সিটি ইউ উচ্চারণ হয়েছে, এই জন্যই এ আর্টিকেলটি আমরা এখানে বসাবো। অপশন এ হবে সঠিক উত্তর। এবারে দেখো বন্ধুরা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? এখানে বন্ধুরা অপশন এ 12ই জানুয়ারি হবে সঠিক উত্তর। 12ই জানুয়ারি দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি ঔরঙ্গজেব হবে সঠিক উত্তর। মুঘল সম্রাট ঔরঙ্গজেব জিন্দাপির নামে পরিচিত ছিলেন। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বসু, শিশির কুমার ঘোষ। এই প্রশ্নটি বন্ধুরা তোমাদের জন্য রাখলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোন অপশনটি এখানে সঠিক হবে। তাহলে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস ক্লাস করলাম অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য। আশা করি ভিডিওটি উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।